নমস্কার সকলকে। তো আজকে আমি দেখাবো তোমাদের অনেক প্রতীক্ষিত লীলা রয়ের এবং ব্রাইট একাডেমির আরআরবির এমসিকিউ বইটি। আমি জানি তোমরা ইতিমধ্যে হয়তো বইটা দেখে থাকবে অন্য জায়গায়, কিন্তু কিছু বিষয় আছে যেগুলো তোমাদের দেখা দরকার, কারণ আমি জানি দেরি হয়ে গেছে। আমার তো ভিডিও করতে দেরি হয়েছে, তার নিজস্ব কারণ রয়েছে, কালকে আমি উল্লেখ করেছিলাম, কিন্তু এখনও সময় আছে। তোমাদের দেরি হয়নি, তোমরা এখনও চাইলে অনেকগুলো ক্যান্সেল করতে পারো অর্ডার। কেন অর্ডার করা ক্যান্সেল কথা বলছি, করতেই হবে এমনটাও নয়, কোন কোন ক্ষেত্রে করা যেতে পারে, তোমাদের অনেক টাকা কেন বাঁচতে পারে সেগুলো অবশ্যই কথা বলবো। কিন্তু শুরুতে যেটা দিয়ে বলে শুরু করতে চাইবো, এই বইটা কিন্তু ভালো বই। এমনটা নয় যে এটা খারাপ বই, না, এটা কিন্তু ভালো বই এবং এটা নিয়েও কোনো সন্দেহ নেই। ভিতরেও লেখা আছে, আমি দেখাবো, যে বাংলা ভাষাতে এরকম বই মার্কেটে এটাই প্রথম। আমি তো কিরণকে বলে বলে বোঝাতে পারলাম না, কিরণকে আগে অনেকবার বলেছে, কিরণ পাবলিকেশনকে, যে আপনারা তো এত বই আনেন, বাংলা তো একটু দেখুন। তোরা তার নিজস্ব কারণ বলেছেন, তারা হয়তো পরবর্তীকালে কখনো আনতে পারেন, কিন্তু ব্রাইট একাডেমি যারা করে দেখিয়েছে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে এবং এরকম বই এই প্রথম, এবং বইটা কিন্তু ভালো বই। ইনফ্যাক্ট কালকে রাতেও এই ভিডিওটা করার জন্য যে প্রিপারেশন আমার দরকার ছিল সেটা নেওয়া হয়ে যাওয়ার পরও যখন একজন বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিলাম, তাকে বলেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ কমেন্টে, যে বেঙ্গলি ভার্সনে নিতে পারো। কিন্তু এখানে কিছু কিছু প্যাচ আছে, বেশি না, কিছু কিছু, এবং সেগুলো বিশেষ করে কোট আনকোট বেঙ্গলি অ্যাসপিরেন্টে জানা দরকার, কারণ এটা তো শুধুমাত্র বেঙ্গলি অ্যাসপিরেন্টদের পরীক্ষা নয়, এখানে নন বেঙ্গলিরা পরীক্ষা দেবে এবং বেঙ্গলিদের মধ্যেও যারা ইংরেজি প্রিপারেশন নেয় তারাও নেবে। তো তোমাদের শুধু কুয়োর মধ্যে থাকলে চলবে না, কিছু বিষয় বাইরেও দেখতে হবে, যে জগৎটা কত বড় রয়ে গেছে এবং অ্যাকচুয়ালি পরিধি কত বড়। অনেকগুলো বড় বড় কথা বলে দিলাম, ছোট কথায় বা পরিষ্কার কথায় এবার আসি। কভারে দেখতে পাচ্ছ, এবং কালকে আমি একটা পোস্টও করেছিলাম, যে দুটো ছোট ছোট লঙ্কা পটকা ফাটিয়ে দিয়ে আমি বইটা শুরু করব। অ্যাকচুয়ালি ফাটানো হবে না, বিষয়টা বা গুরুত্বটা অনেকটাই। ভিডিওটা দুটো অংশ থাকবে, প্রথমে দুটো লঙ্কা পটকা ফাটাচ্ছি, তারপর বইটা ভালো করে দেখাবো। আমি জানি তোমাদের সুনামধন্য অ্যাসপিরেন্ট বন্ধু তোমাদের বই দেখিয়ে দিয়েছে, যত রকমের গুণগান করতে পারে করে দিয়েছে, ভালো কাজ করেছে। এবার আমি আমার কাজটা একটু করি, একটু সময় আমাকে দাও, বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই, তারপর বইটা আমি ভালো করে দেখাবো। এবং অবশ্যই যেটা ভিডিওর শুরুতে বলেছিলাম, বইটা কিন্তু ভালো বই, সেই প্রসঙ্গেও আমি কিন্তু যুক্তি দেব। কিন্তু লঙ্কা পটকার কথায় আসি। এই লঙ্কা পটকাগুলো ছোট, আর লঙ্কা পটকায় নাম এই কারণে দিয়েছি, তোমাদের লঙ্কা পটকা ছোট হয় স্বাভাবিকভাবেই, সেটা খুব একটা আওয়াজ করে না অন্যান্য বাজির জায়গা থেকে দেখতে গেলে, এবং খুব একটা লোকে ভয় পায় না, কিন্তু সেটাও ফাটে, আর সেটাও ফাটায় অনেকের। তো সেই জন্যই নামকরণ, আশা করি সার্থক নামকরণ হতে পারে। এবার বিষয়গুলো কি, এই যে বড় বড়কে দেখতে পাচ্ছ, তিনটে জিনিস দেখা যাচ্ছে এখানে। জেনারেল স্টাডিজ, চলো আরও ভালো করে দেখায়। জেনারেল স্টাডিজ, জেনারেল সায়েন্স, 16,000+ এমসিকিউ। আমি ডিটেলে এই বিষয়গুলো কথা বলবো, তবে লঙ্কা পটগুলো ছোট করে বলে দিই, এখানে তো 16,000+ এমসিকিউই নেই। তুমি বলবে, এই তুমি কি করে বলছো ভাই, আমি কাউন্ট করেছি, আসছে এই প্রসঙ্গে। এখানে অ্যাকচুয়ালি 11,934, চলো আমি একটা প্লাস যদি ধরে নিই, এই পরিমাণ প্রশ্ন আছে। আর তুমি বলতে পারো, ঠিক আছে 4,000ই কম। আরে ভাই, 4,000-এর মধ্যে ওদের তিনটে পুরো সায়েন্স চলে আসছে, 4,000-ও কম নয়। প্লাস জেনারেল স্টাডিজ অ্যান্ড জেনারেল সায়েন্স, আমি যদি ওয়াইসিটি বইগুলো দেখি, এরা বলতে চেয়েছে যে এই দুটো ওয়াইসিটি মিলিয়ে যেটা হবে, সেটা 2014 সাল থেকে, এরা সেটা 2006 সাল থেকে করে দিয়েছে। 2006 সাল তো লিখেছে এখানে, 2006 থেকে 2022। এরা কিন্তু খুব বুদ্ধিমান করে লেখেনি যে সমস্ত প্রশ্ন, আর এখানেই তো রয়েছে ক্যাচ, কারণ তোমাদেরকে তো সমস্ত প্রশ্ন রেলে দেওয়াই হচ্ছে না, আর যেটা লেখা আছে সেটাও দেখালাম, আরও বিস্তারিতভাবে বলবো, সেটাও নেই। তার থেকে 4,000 কম তো আমিই পাচ্ছি। তোমরা গুনে দেখতে পারো যদি কখনো সময় হয়, সুযোগ হয়, বইটায় প্রশ্নগুলো গুনে দেখার। খুব কঠিন কাজ নয় যদিও। তাহলে একটা ওয়াইসিটি বই যেটা ইংরেজি ভার্সনে, শুধু জেনারেল নলেজ থেকে আমাকে বলছে 15,210। ও তোমরা বলবে এখানে তো অনেক প্রশ্ন রিপিট হয়। প্রশ্ন রিপিট হওয়াটা বাজে বিষয় নয়, কারণ প্রশ্ন রিপিট হলে তার সেই প্রশ্নের গুরুত্ব বোঝা যায়। ধরে নিলাম প্রশ্ন রিপিট হয়, যদি কোনো বাজে বিষয় হয় অর্ধেক করে নিলাম, বা ধর এই দুটো বই মিলিয়ে শুধু জেনারেল সায়েন্সের রেলের প্রশ্ন হয় 2014 সাল থেকে এখানে আছে। এরা তো ভালো করে দিয়েও দেয়, তোমরা জানো ওয়াইসিটির বইগুলোতে ইংরেজি ভার্সনের বই পরিষ্কার দেওয়া থাকে, এদের ক্ষমতা থাকলে এরাও দেয় কিরকম পরিষ্কার দেওয়া থাকে। এই বই তো আছে, আসছি পরে, যে কতগুলো প্রশ্ন পেপার নেওয়া হয়েছে আর কত সাল থেকে আছে।
তো বক্তব্য হচ্ছে এখানে শুধু সায়েন্সের 14 সাল থেকে রেলের 14,400 প্রশ্ন আছে। এরা জেনারেল সায়েন্স লিখে দিয়েছে, কিন্তু প্রশ্ন আছে কতগুলো? মাত্র 4,032। ভালো কথা, শুধু জেনারেল নলেজেরই প্রশ্ন হয় 2014 সাল থেকে দেখতে গেলে 15,210। এই দুটোকে কাউন্ট করলে প্রায় তোমার হচ্ছে কত? 29,600 সামথিং, 620 বা সামথিং হবে। এই দুটোর যদি আমি 10,000 আরও ধরে নিই, রিপিট প্রশ্ন, ওয়াইসিটির কথা বলছি, তাহলেও সেটা 19,000 হবে। 16,000 প্লাস, কিন্তু 16,000 প্রশ্নও নেই। তাহলে কোন লেভেলে কাটা হচ্ছে বাংলা ছাত্রছাত্রীদের? আসছে সেই প্রসঙ্গে। তবে এখানে যেটা না বললেই নয়, যেটা অনেকেই বলে যে কৌশিক তোমার ভিডিও না দেখে বই কেনা যায় না, মানে বলা যেতে পারে নজর স্টাডি ভিডিও দেখতেই হয়। আমি মানছি অনেকে বুক রিভিউ করে, ভালো বুক রিভিউ করে, বাট সেটা বলার কিছু তো কারণ রয়েছে। তো এখানে উল্লেখ করতে চাইবো যে আমার এই চ্যানেলটি নজর স্টাডি তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি করতে পারো। ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা সেখানেও জয়েন করতে পারো। বইটার দাম প্রসঙ্গে আমি পরে আসছি। ছোট্ট কথা বলি, দামও তো কম নয়, 840 দাম আছে। ডিসকাউন্ট দিয়ে কত পড়বে সেটাও আসছি। চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো লীলা রয়ের রেলওয়ে কোশ্চেন ব্যাংক, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বিগত বছরের প্রশ্নোত্তর ইচ্ছা করে লেখেনি সমস্ত, বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক, নিঃসন্দেহে এটা খুব ভালো বিষয়। যেমন ভিডিওর শুরুতে বলছিলাম যে এরকম ব্যাপার এর আগে কিন্তু দেখা যায়নি। 712টা শিফট তারা উল্লেখ করেছেন। ভেরিফাই করার কোনো জায়গা আমার কাছে নেই, আমি ধরলাম এটা পুরোপুরি সত্যি। বেশ, 2024-25 রেলওয়ে রিক্রুটমেন্ট এক্সামিনেশন টিসিএস প্যাটার্নে বেশ কিছু এক্সাম এখানে উল্লেখ করা আছে। জুম করে দেবো, আচ্ছা করে দিই। যেমন গ্রুপ ডি, এনটিপিসি স্টেজ 1, 2, আরআরবি, এরকম বিভিন্ন বিষয় এখানে উল্লেখ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের প্রশ্নও আছে, আমি তোমাদের দেখাবো। সায়েন্সের ক্ষেত্রে বেশ কিছু দেখলাম এরকম প্রশ্ন দিয়েছে। তবে 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 সাইজ কিন্তু ভালোই, ঠিক আছে। এবার সাইজ দেখতে একটা জিনিস মনে হচ্ছে যে এটা তো পুরো নীল হতে পারতো, বা এখানেও বেরিয়ে গেছে কেন? এটা একটা অনুমান, মানে আমার অনুমান। এটা আমার মনে হয় যে এটা হয়তো ইনিশিয়ালি ভাবা হয়েছিল বইটা এতটা রাখা হবে, কিন্তু দামে জাস্টিফাই করা যাবে না, তো ভাবলাম একটু বাড়িয়ে দিই, তাই এটা বড় করা হতে পারে। কিন্তু বড় করা হলো, আমার বক্তব্য হচ্ছে এটাই, যেটা দিয়ে আমি বলছিলাম লঙ্কা পটকার কথা। ভালো করে এটা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে তোমরা নিজেরা চাইলে দেখতে পারো। আমি দেখলাম হিস্ট্রি পোর্শন থেকে 1,561টা প্রশ্ন রয়েছে, জিওগ্রাফি থেকে 1,832। এগুলো একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। কম হয়তো হবে না, বেশি আমি ধরলাম বেশিই হলো, চলো আমি কম ধরেছি। পলিটি থেকে 1,052, ইকোনমি থেকে 1,045। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স ওর একটা অংশ দিয়েছে 206, এটা বেশ ভালো অংশ। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন না, প্রিভিয়াস ইয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তুমি কী বা করবে, তো এটা ভালো বিষয়। এটাকে আমি কাউন্ট যদি করেও নিই তাহলে 12,100 হবে। এনিওয়েজ, জিকে 1,502, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়ো তিনটে মিলিয়ে যদি দেখো তাহলে 4,032। আমাদের বায়োলজির মতো ইম্পর্টেন্ট সেকশন থেকে প্রশ্ন কম নিয়েছে এরা, আবার এটা বরং বেশি নিতে পারতো। বাট হ্যাঁ, ফিজিক্সে যেহেতু এএলপির ব্যাপারটা আছে, অনেক মানে ম্যাথামেটিক্যাল মানে পোর্শনস রয়েছে, তো ঠিক আছে চলো ধরে নিলাম। আর এনভায়রনমেন্ট যদি এর সঙ্গে অ্যাড করো সায়েন্সের মধ্যে, সায়েন্সের পোর্শন একটু বাড়বে। তারপর কম্পিউটার 688। এই নিয়ে টোটাল আমি পেলাম আমার গোনার মধ্যে দিয়ে, এটা আমি রাউন্ড ফিগারই করে দিলাম, চলো 12,000। তাহলেও এদের যে 16,000 প্লাস আবার যে দাবি করেছে এরা, সেটা কিন্তু হচ্ছে না। তাহলে এটা কাইন্ড অফ স্ক্যাম না, যেটা চলে আসছে আর কি, কখনো ধরছে না, চলো চালিয়ে যাই, জাস্ট বিকজ আমি একটা বড় বড় করে লীলা রয় রেখে দেবো উপরে। ক্র্যাক তো লিখলে আরও বেশি ভালো হতে পারতো। ক্র্যাক রেলওয়ে, একদম পুরো রেলওয়ে ক্র্যাক করে দেবে তুমি। রেলের কী অবস্থা চলছে দেখতে পাচ্ছ। আদারওয়াইজ তার জন্য রিক্রুটমেন্ট দরকার, রিক্রুটমেন্ট বেশি করে হোক, আরও ভালো লোক রেলওয়েতে আসুক, দেশের নিরাপত্তা আরও ভালো হোক এই জায়গা থেকে, অভ্যন্তরীণ নিরাপত্তা রেলওয়ের জায়গা থেকে দেখতে গেলে। কিন্তু যেমনটা বলছিলাম যে এই পরীক্ষাটা কি শুধু বাংলা মাধ্যমে তোমার ধরো পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলিনিয়াস, পুলিশ, এইগুলো কি না, এটা অল ইন্ডিয়া লেভেলের পরীক্ষার কথা বলা হচ্ছে এখানে, যেখানে অবশ্যই স্টেট ওয়াইজ বা এখানকার মালদা, তারপর শিলিগুড়ি, কলকাতার ছেলেমেয়েরা পরীক্ষা দেবে। ভালো কথা, তোমরা কি একা দেবে? তোমাদের মতো আরও বাঙালি স্টুডেন্ট যারা ইংরেজি ভার্সনে পড়াশোনা করছে তারাও দেবে, এবং নন বেঙ্গলি তো আছেই রেলের জন্য বসে, অন্য কিছু থাক বা না থাক। তোমাকে ধরিয়ে দেওয়া হলো একটা এই বই, তুমি মনের খুশিতে এখান থেকে কেনো বা অর্ডার করে যেখান থেকেই কেনো না কেন, তুমি ভাববে যে আমি তো রেলের সব প্রশ্ন পেয়ে গেলাম। তুমি কতটা পেলে? রেলের সব প্রশ্ন যদি এই দুটো অংশ থেকে পেতে হয়, শুধু ওয়াইসিটি যারা ক্লেম করছে ওদের এদের ক্লেম ধরে চলি, প্রায় 29,600টা প্রশ্ন মানে দুই জায়গা থেকে হতে পারে, যার মধ্যে শুধু সায়েন্স থেকেই হতে পারে 14,410। আমি কোন যুগ থেকে এই বইটা তোমাদের বলে আসছি নিতে, তোমরা এই জানো আমার যারা পুরোনো মানে সাবস্ক্রাইবার আর কি। তাহলে বাংলার ছেলেমেয়েদের ক্ষেত্রে এই যে বইটা আনা হলো,
দাবি করা যেতেই পারে যে কত মোটা বই এনেছে আর কত মোটা করব, আরও দাম বেড়ে যাবে। কে বলেছে মোটা বই নিয়ে আসতে? তুমি ভেঙে ভেঙে নিয়ে আসো, আর রিসেন্ট প্রশ্ন সব নিয়ে আসো। তুমি 2006 সাল থেকে লিখছো, তার মানে তুমি বুঝতে পারছো কতগুলো প্রশ্ন হতে পারে। ওয়াইসিডিগুলো তো 2014 সাল থেকে লিখছে। এখানে শেষ নয়, দাঁড়াও। তোমার প্রশ্ন এত কম পড়েছিল, তুমি আইএএস এর প্রশ্ন দিয়ে দিয়েছ। এই যে 1997 সালে। তো ব্রাইট একাডেমির কাছে আমার এটাই হাত জোর করে নিবেদন হবে, আর কতদিন এইভাবে চালাবেন? মানছে আপনাদের কম্পিটিটর নেই, তাই বলে যা খুশি। এই যে 840 দাম রেখেছেন, আপনি রাখতেই পারেন এই দাবি করে যে এই বইটা কিন্তু কাজের বই, এবং আমিও বলবো হ্যাঁ এটা কাজের বই। বাংলা ভার্সনে কেউ যদি এই বইটা নিতে চায় নিতে পারে, কারণ এর কোনো অল্টারনেটিভ সত্যিই নেই। এবং এখানে যেভাবে বিষয়গুলো আছে চ্যাপ্টার ওয়াইজ, তোমরা জানো আমি চ্যাপ্টার ওয়াইজ বই কী পরিমাণ পছন্দ করি, আমার বিগত বিভিন্ন ভিডিওতে তোমরা দেখেছো। আমি তো রীতিমতো বলবো খুব ভালো লেগেছে আমার। চ্যাপ্টার ওয়াইজ করেছে, এক্সপ্লেনেশন দিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখলাম এক্সপ্লেনেশন রয়েছে, সেই নিয়েও আমার কোনো আপত্তি নেই। কিছু কিছু ক্ষেত্রে থাকে না, যেমন এর চোখে দেখতে পাচ্ছি এগুলো এক্সপ্লেনেশন নেই, বাট ঠিক আছে চলো, এটা অত ম্যাটার করছে না, হয়তো এর ব্যাখ্যাটা অন্য কোনো জায়গা থেকে পেয়েও যেতে পারি। স্টিল চ্যাপ্টার ওয়াইজ ভালো, পেজ কোয়ালিটি, বাইন্ডিং ভালো, সব ঠিক আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রেলের প্রকৃত অ্যাসপিরেন্ট যদি কেউ হয় এবং সে যদি মনে করে তার কাছে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করছে না, তার কাছে শুধুমাত্র কোশ্চেন পেপারটা ম্যাটার করছে এবং সে চাইছে ম্যাক্সিমাম রেলের প্রিভিয়াস ইয়ার্স পেতে, এই বইটা কোনো ভ্যালু থাকছে না সেখানে। মানে যারা ওয়াইসিটি অলরেডি কিনেছে বা ইউজ করে, তারা এটা কেন কিনতে যাবে? আর যার কাছে ল্যাঙ্গুয়েজটা ম্যাটার করে না, সে যদি এটা কেনে আর ভাবে, মানে ভাববেও তো। তুমি বলো না, তোমরা অনেকেই ভেবেছিলে না এখানে সমস্ত প্রশ্ন আছে, এই বইটাই হয়ে গেল আমার, ভেবেছিলে কিনা বলো? আমি দেখালাম কিনা প্রমাণ সহ? এবার তোমাদের ইচ্ছা, আমার কাজ এইটুকুটাই। আমি বই কিনতে বারণও করব না, আমি বই কিনতে উৎসাহ দেব না, আমি জাস্ট সেটাই বলবো যেটা আমার সামনে মনে হচ্ছে। এবং এই বিষয়টাতে আমি তো রিভিউ করছি, ইনফ্যাক্ট বই দেখাচ্ছে, আমি রিভিউ করলে তো আরও ভালো হতে পারতো। আর এখানে বলে রাখি, আমি কিন্তু সময় কম পেয়েছি সত্যি কথা বলতে গেলে। কালকে এমনি অসুস্থ ছিলাম, তোমাদের জানিয়েছিলাম, বইটা দেরিতে পেলাম, মানে নিয়ে আসলাম অ্যাকচুয়ালি, পেলাম কোথায়। তো সেই জন্য তো এমনি ভিডিও করতে দেরি হলো। অ্যাসপিরেন্ট বাবু করে বসে আছেন, যত রকমের তিনি এর সঙ্গে ভালো শব্দ যোগ করতে পারেন করে দিয়েছেন, ভালো করেছেন, আমিও বইটা দেখাবো। কিন্তু এই বিষয়গুলো কে বলবে? কাউকে তো বলতে হবে। তো এইগুলো আমি বললাম। ওই যে দুটো পটকা ফাটাবো বলেছিলাম, পটকা হয়তো ফাটালাম, আওয়াজ হয়তো খুব আস্তে হলো, কিছু জনের কানেই গেল, তাতেও তো লাভ আছে, কিছু জন জানলো। বেশ, এবার বইটা দেখাবো। দাম প্রসঙ্গে তো বলছিলাম 840। তো এটা ডিসকাউন্ট কত পড়ছে দেখো, অনলাইনে আমি দেখিনি কত আছে, আমি পারচেস লিঙ্ক দিয়ে রাখবো। বেঙ্গলি ভার্সনে যারা কিনতে চাও অবশ্যই কিনতে পারো। তো তারকদার কাছ থেকে নিয়ে এসেছি বইটা। তারকদা দেখলাম 470 টাকা নিচ্ছে, ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার 51। তোমরা যদি যারা মনে করবে বইটা সংগ্রহ করতে চাও, এখান থেকে করতে পারো, তোমাদের পছন্দের অন্য যে কোনো জায়গা থেকে করতে পারো, এখান থেকেই করতে হবে, এমন কোনো ব্যাপার নেই। এবার করবে কি করবে না, বই নেবে কি নেবে না, বা অর্ডার করা আছে সেটা ক্যান্সেল করবে কিনা বা সেটাকে রেখে দেবে কিনা, এটা তোমাদের ওপর। বেশ, এবার চলো, অনেক কথাবার্তা হয়ে যাওয়ার পর, অথচ গুরুত্বপূর্ণ কথাবার্তা হয়ে যাওয়ার পর তোমাদের বইটা দেখাই। অনেকেরই দেখা হয়ে গেছে। বেসিক্যালি এমসিকিউ বই, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ বই, আর নিঃসন্দেহে ভালো বই, despite the previous things I have already told you. বেশ, কভারে আসি। কভারে কেন বলছি, ভেতরের কভারে আসি। বইটিতে 16,000+, রেলওয়ে পরীক্ষার বিগত বছরগুলি 6 থেকে 22 সালের প্রশ্নোত্তর আছে। আমি বলবো আপনার লিখে দেখান, সমস্ত প্রশ্ন আছে। আর আপনার ওই রকম চার্ট যেমন দিয়েছে ওয়াইসিটির, পারলে একটা দিয়ে দেন এবার থেকে, যদি মনে হয় দিতে পারবেন। বেশ, বিষয়ভিত্তিক সূচিতে এবার আসছে এক এক করে। এখান থেকে কন্টেন্ট শুরু হচ্ছে। কন্টেন্ট অনেক বড়, আর ভালো দিক এটাই যে খুব সুন্দর করে ভাঙা হয়েছে, মানে ব্রেকডাউন ঠিকঠাক করা আছে, এই নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর ব্রেকডাউন হয়েছে। ভারত ও মানে এক একটা পেজ এক একটা সাবজেক্টের মধ্যে আছে আর কি। তো প্রথম পেজ থেকে ধরতে গেলে ভারত ও বিশ্বের ইতিহাস, ভারতের মধ্যে অ্যানশিয়েন্ট মেডিভেল পোর্টে কভার হয়েছে। কি কি বিষয় আছে চলো এবার এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস। আশা করছি বেশি জুম করে দিই না, একটু জাস্ট। বেশ, প্রাচীন ভারতের ইতিহাস সমস্ত পড়ছি না, আরও ভিডিওতে এমনি বড় হয়েছে, আরও বড় হয়ে যাবে। বেশ কিছু অংশের মধ্যে আছে। তারপর প্রতিবাদী আন্দোলন রয়েছে, ষোড়শ মহাজন পদ, মৌর্য সাম্রাজ্য, মৌর্যোত্তর যুগ, ঠিক আছে, গুপ্ত সাম্রাজ্য, গুপ্তচর যুগ, মানে গুপ্তের পরবর্তী আর কি, গুপ্তোত্তর, দক্ষিণ ভারত ও সুদূর দক্ষিণ ভারত বিবিধ, এইগুলোর মধ্যে তোমরা বেঙ্গলের অংশ পাবে, ঠিক আছে।
তারপর মধ্য ভারত শুরু হয়েছে এখান থেকে। মধ্য ভারতের ক্ষেত্রে তোমরা জানো আরব ও তুর্কি আক্রমণ, রাজপুত সেগুলো এখানে রয়েছে। তার ঠিক পরে দিল্লি সুলতানের হওয়ার কথা, সেটাই রয়েছে। এই অংশগুলো মধ্যেও বিজয়নগর, বাহমনি এগুলো ঢুকেছে, ভালো ব্যাপার। ভক্তিবাদী শক্তিবাদী এর মধ্যেই ঢুকেছে, সুফিবাদ। মোঘলের সাম্রাজ্য যেগুলো আছে এবং পরবর্তী মোঘল, সেগুলো উল্লেখ এখানে রয়েছে কিছু। বেশ, মারাঠাদের উত্থান ও বিকাশ, স্বাধীন আঞ্চলিক রাজ্যের উত্থান, ঠিক আছে, সেখানে বেঙ্গল এখানে রয়েছে। এবং এখানে যদি আসি, ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন, এটা টেকনিক্যালি মডার্নের মধ্যে ঢুকে যায়, বাট ঠিক আছে, এটা আলাদা করে একটা চ্যাপ্টার দিয়েছে। তো এখান থেকে আধুনিক ভারত শুরু হচ্ছে। ইনফ্যাক্ট লেটার মুঘলগুলো মডার্নের আন্ডারে আসে অনেক বইতে, কোনো সমস্যার বিষয় নেই, অলোকে। মহাবিদ্রোহ, অন্যান্য বিদ্রোহ এগুলো আছে। ঔপনিবেশিক সময়ে রাজনৈতিক ও সামাজিক সংস্কার আন্দোলন বলতে পারো। মহাবিদ্রোহ, পরবর্তী রাজনৈতিক আন্দোলন, ঠিক আছে। ভারতের স্বাধীনতা সংগ্রাম আর গান্ধীজির নিয়ে এই প্রসঙ্গটা আছে, বেশ ভালো। তার মধ্যে নিচে দেখতে পাচ্ছি সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজ, তারপর ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ অধ্যায়, বেশ ভালো। ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, স্বাধীনতার পরবর্তী ভারত, এই অংশটাও দিয়েছে, আমার বেশ ভালো লাগলো। এবং তারপর বিবিধের মধ্যে আরও বেশ কিছু ইনফরমেশনের মধ্যে সংবাদপত্র, গুরুত্বপূর্ণ স্মৃতিসৌধ, এগুলো স্ট্যাটিক যুগের মধ্যে পড়ে দিয়েছে, খুব ভালো বিষয়। তারপর এখানে বিশ্বের ইতিহাস, জাস্ট ইউরোপ, আমেরিকা, এশিয়া এইভাবে দেওয়া রয়েছে। এটা গেল আমাদের বেসিক্যালি ইন্ডিয়ান হিস্ট্রি এবং তার সাথে ওয়ার্ল্ড হিস্ট্রি কানেক্টেড পোর্শন। পরে যদি চলে যায়, তাহলে এখানে আছে ভারত ও বিশ্বের ভূগোল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। কী কী বিষয় আছে সেগুলো আমরা একটু এবার দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যেমন প্রাকৃতিক ভূগোল, মহাবিশ্ব, সৌরজগৎ, এটা দেখতে পাচ্ছি। তারপর পৃথিবীর আভ্যন্তরীণ গঠন, ভূমিরূপ এখানে রয়েছে, নিরক্ষরেখা, অক্ষাংশ, দ্রাঘিমাংশ এগুলো রয়েছে, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল। তবে এখান থেকে শুরু হচ্ছে ভারতের ভূগোল। ভারতের ভূগোলের মধ্যে ভারতের ভৌগোলিক অবস্থান, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল, খুব ভালোভাবে মানে ভূপ্রকৃতি এগুলো সব ভাগ করা আছে। তারপর দেখতে পাচ্ছি 3 নম্বর থেকে নদ নদী এখানে রয়েছে, ঠিক আছে, নদীর তীরবর্তী শহর, ভালো বিষয়। জলবায়ু, মৃত্তিকা, কৃষি, এই অংশটা হয়ে গিয়ে আমরা আবারও চলে আসছি এই উপরের অংশে। এখানে দেখতে পাচ্ছি বন ও বন্যপ্রাণী, খনিজ, শিল্প, শক্তি সম্পদ, যোগাযোগ, ভালো ব্যাপার। তারপর উপজাতি, আদমশুমারি, তারপর পর্যটন স্থানসমূহ, বিবিধ বিষয়টা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, এটা ভালো। এবং তোমাদের বলে রাখি, কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে ভূগোল বলো বা পলিটি, এরা বেশ কিছু অনলাইনার্স রেখেছে, দেখাবো একটু পরে, সেগুলো কিন্তু বেশ ভালো। তারপর বিশ্বের ভূগোল এখান থেকে শুরু হয়েছে। মহাদেশ, দ্বীপসমূহ, পৃথিবীর গুরুত্বপূর্ণ নদী, হ্রদ, জলপ্রপাত, ভূপ্রকৃতি, খনিজ সম্পদ, মানে যেটা তোমার ইকোনমিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ছে বিশ্বের ভূগোলের মধ্যে, ঠিক আছে। আগেগুলো ইন্ডিয়ার ক্ষেত্রে দেখলাম। তৃণভূমি, পশুপালন, পরিবহন, ভাষা, উপজাতি, মানচিত্র, বিবিধ। আর এখানে যে অনলাইনের কথা বলছিলাম, এই লাস্ট যেটা দিয়েছে যে কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন আগত প্রশ্নোত্তর, এটা এমসিকিউ আকারে নেই, এটা অনলাইনের আকারে রয়েছে। তো এইভাবে আমাদের ভূগোল শেষ হলো। তারপর সাধারণ জ্ঞান শুরু হচ্ছে। সাধারণ জ্ঞানটাকে তোমরা বলতে পারো স্ট্যাটিক জিকের একটা পোর্শন বা স্ট্যাটিক জিকে। ইনফ্যাক্ট কী কী রয়েছে? শিল্প, সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার, বিশ্ব ভারতের মধ্যে প্রথম, খুব ভালো বিষয়। এবং অনেকগুলো করে রয়েছে, পুরস্কারও দেখতে পাচ্ছ অনেকগুলো রয়েছে, পুলিশ দাদা সাহেব ফালকে পুরস্কার, সমস্ত কিছু। অন্যান্য গুরুত্বপূর্ণ পুরস্কার এখানে উল্লেখ করা আছে একটা চ্যাপ্টারের আকারে, মানে এমসিকিউ থাকবে সেখান থেকে। আন্তর্জাতিক সংস্থা এখানে কিছু রয়েছে দেখতে পাচ্ছ। আর উপরে যদি চলে আসি, এখানে বাকিগুলো রয়েছে, ঠিক আছে। তার মধ্যে লাস্টে দেওয়া আছে অন্যান্য প্রধান সংস্থা, আরও বেশ কিছু। প্রধান গবেষণা কেন্দ্র, মেজর রিসার্চ সেন্টার্স ইন্ডিয়ার ক্ষেত্রে। বই ও লেখক খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে আন্তর্জাতিক এবং জাতীয় দু ক্ষেত্রে দেওয়া রয়েছে। বিখ্যাত ব্যক্তিত্ব, ইম্পর্টেন্ট পার্সোনালিটিস। খেলাধুলো নিয়ে অনেকটা অংশ আছে, শেষে অন্যান্য খেলা উল্লেখ করা আছে, শুরু হয়েছে অলিম্পিক থেকে। তারপর গুরুত্বপূর্ণ দিবস অর্থাৎ ইম্পর্টেন্ট ডেজ। তারপর স্পেস প্রোগ্রাম, খুব ভালো বিষয়। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা, খুব ভালো বিষয়। ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস যেগুলো আছে সেগুলো উল্লেখ করা। বিশ্ববিখ্যাত স্থান এবং বিবিধ। তো এখানে আমাদের জেনারেল নলেজ বলো বা যেটা আমরা বলছিলাম স্ট্র্যাটেজিকের পার্টটাও শেষ হয়ে গেল। তারপর ইন্ডিয়ান পলিটি বা সংবিধান বলতে পারো তোমরা এটাকে। তো সেটা আবার এখান থেকে রয়েছে। এখানে কি কি দেখতে পাচ্ছি? ভারতীয় সংবিধান রচনা এবং গণপরিষদ, ভারতীয় সংবিধানের উৎস, ধারা, অংশ এবং তফসিল, সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রস্তাবনা, ভারত ও তার অঙ্গরাজ্য। তারপর এখানে দেখতে পাচ্ছি, কোথায় গেল অঙ্গরাজ্য বললাম,
নাগরিকত্ব, ঠিক আছে, মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, ঠিক আছে, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, সংসদ, পার্লামেন্ট, যেটা এখন বলতে পারো দারুণ চলছে। তারপর রাজ্যসভা, লোকসভা, কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাজ্যপাল। এখানে গেল। এখান থেকে শুরু হয়েছে কি, রাজ্যের আইনসভা, বিচার ব্যবস্থা, স্থানীয় স্বায়ত্তশাসন, নির্বাচন কমিশন, সরকারি ভাষা, তারপর এখানে জরুরি অবস্থা দেখতে পাচ্ছি, এমার্জেন্সি প্রভিশন, সংবিধান সংশোধন, অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কী বিষয়, অ্যাটর্নি জেনারেল / কন্ট্রোলার জেনারেল, তারপর হচ্ছে রাজনৈতিক দল, জাতীয় চিহ্ন, পরিকল্পনা কমিশন বা নীতি, গুরুত্বপূর্ণ কমিশন প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ মামলা রায়, বিবিধ। এবং এই যে অংশটা বলছিলাম, এটা বেসিক্যালি তোমার অনলাইনার, আর এখানে সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা, ইম্পর্টেন্ট আর্টিকেলস উল্লেখ করা আছে, ভালো বিষয় নিঃসন্দেহে। তো পলিটি হয়ে যাওয়ার পর এই পাতায় আমরা আসছি অর্থনীতি, ভারতের অর্থনীতি বা ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এখানে আসছি। কী কী রয়েছে, বেসিক কনসেপ্টস অফ ইকোনমি, অর্থনীতির প্রাথমিক ধারণা। আর এখানে আস্তে আস্তেই মানে ইংরেজিটা প্রথমে চলে আসলো, বাংলাটা ব্যাকেটের পাশে দেওয়া আছে। টাইপস অফ ইকোনমিক্স, বেশ আমি বাংলাতেই পড়ছি। জাতীয় আয় পরিমাপ, অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি আয়োগ, দারিদ্র্য বেকারত্ব, গুরুত্বপূর্ণ পরিকল্পনা, কৃষি শিল্প, তারপর তোমার আর্থিক অন্তর্ভুক্তি, ঠিক আছে, কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি, পরিকাঠামো ও উদ্ভাবনী, টেকসই উন্নয়ন, নারী শিশু উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, সবগুলো পড়ছি কেন, এটা গেল। তারপর ইন্ডিয়ান এগ্রিকালচার, তারপর এখানে ইন্ডাস্ট্রিজ অফ ইন্ডিয়া, আরবিআই, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেম, মোস্ট ইম্পর্টেন্ট সবগুলোর মধ্যেই। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, ঠিক আছে, মূলধনী বাজার, স্টক এক্সচেঞ্জ। তারপর এখানে পাবলিক ফাইন্যান্স ও বাজেট, রিসেন্টলি এটা চর্চায় রয়েছে। ভারতীয় কর ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য ও লেনদেনের উদ্ভব, এখানে বেশ কিছু টপিক এরকম রয়েছে। জনতত্ত্ব, জনগণনা, রিপোর্ট ও সূচক, গুরুত্বপূর্ণ সংস্থা ও কমিটি, বিবিধ। আর যেটা বলছিলাম যে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 200টা মতো মানে ব্যাপার আছে, যেটা বেশ ভালো বিষয়, ঠিক আছে। আর তারপর কিছু অনলাইনের এখানে রয়েছে। এটা ইকোনমিক ক্ষেত্রে আমরা দেখেছিলাম। তো ইকোনমি এখানে হয়ে যাওয়ার পর এবার আমাদের পড়ে আছে পদার্থবিদ্যা। সায়েন্সের মধ্যে 3টে পোর্শন, আর এনভায়রনমেন্টকে নিলে 4টে, তারপর কম্পিউটার নিয়ে বইটা শেষ হচ্ছে। তো পদার্থবিদ্যার ক্ষেত্রে বলে রাখি, নিউমেরিক্যাল, যেটা আগেও বললাম, নিউমেরিক্যাল প্রবলেমসগুলো কিন্তু এএলপির ক্ষেত্রে বেশ কিছু সলভ রয়েছে, ভালো বিষয়। পরিমাপের পদ্ধতি ও একক, স্থিতি ও গতি। তারপর দেখতে পাচ্ছি বল, নিউটনের গতি সূত্রাবলী, ঘর্ষণ, কার্যক্ষমতা ও শক্তি, মহাকর্ষ বল। ভালো লাগছে, প্রত্যেকটাই কিন্তু অনেকগুলো সাব টপিকে ভাঙা আছে, যেটা আমার খুব ভালো লাগে এবং আমি নিঃসন্দেহে 19 জানাচ্ছি। মহাকর্ষ বল, স্থিতিস্থাপকতা ও প্রবাহী বলবিদ্যা। তারপর তাপের স্বরূপ, এই যে, তারপর ওখানে কি দেখতে পাবে, তাপের স্বরূপটা একটু কন্টিনিউ হয়েছে। তারপর তরঙ্গ ও শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান অনেকটা আছে, তড়িৎ বিজ্ঞান একই রকমভাবে অনেকটা রয়েছে। তারপর চৌম্বকত্ব দেখতে পাচ্ছি, ইলেকট্রনিক্স, আধুনিক পদার্থবিদ্যা, পারমাণবিক পদার্থবিদ্যা, খুব ভালো বিষয়, আবিষ্কারকটা দিয়েছে, এবং লাস্টে বিবিধ। তো এখানে আমাদের ফিজিক্স বা পদার্থবিদ্যা শেষ হচ্ছে। এখান থেকে শুরু হচ্ছে রসায়নবিদ্যা, অর্থাৎ কেমিস্ট্রি। তার মধ্যে কি বিষয় আমরা দেখতে পাচ্ছি, পদার্থের অবস্থা এবং ভৌত ও রাসায়নিক পরিবর্তন, অণু ও পরমাণুর গঠন, অনেকটা অংশ এখানে রয়েছে। তারপর গ্যাসের সূত্র, দ্রবণ ও মিশ্রণ, জারণ বিজারণ, তারপর তড়িৎ বিশ্লেষণ, আর অ্যাসিড, ক্ষার ও ক্ষারক। এখানে গেল এটা, অ্যাসিড, ক্ষারক কন্টিনিউ হয়েছে এখানে। তারপর এখানে দেখতে পাচ্ছি ধাতু, অধাতু এবং ধাতুকল্প। বেশ অনেকগুলো ধাতুর মধ্যে দেওয়া আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালভাবে দেওয়া আছে, খুব ভালো বিষয়। তারপর জৈব রসায়ন, রাসায়নিক বিক্রিয়া, তেজস্ক্রিয়তা, পরিবেশ ও দৈনন্দিন জীবনের রসায়ন, বিবিধ একটা দেওয়া রয়েছে। কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন মানে একটা অনলাইনার লেখাও আছে এখানে, খুব ভালো বিষয়। কেমিস্ট্রি এখানে হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ অনলাইনের ব্যাপারটা কিন্তু সব ক্ষেত্রে নেই, বাট ঠিক আছে, যে ক্ষেত্রে আছে ভালো বিষয়। তারপর জীববিদ্যা, যেমন আমি বললাম, জীববিদ্যার প্রশ্ন কিন্তু অনেকটা কম রয়েছে, দেখিয়ে দিলাম। ইনফ্যাক্ট মানে যা দেখিয়েছি সেটা তো দেখলে, সায়েন্সের পোর্শন ইনফ্যাক্ট খুব নেগলিজেবল। যাই হোক, কোষ কলা, কোষ বিভাজন, জীবজগৎ, পুষ্টি বিপাক ও পরিপাক,
সালোক সংশ্লেষ ও শ্বসন, রেচন, সংবহন, স্নায়ুতন্ত্র, পেশি ও কলাতন্ত্র, হরমোন, উৎসেচক, ঠিক আছে, প্রজনন, প্রাণী ও উদ্ভিদের রোগ আর বিবিধ। এখানে হয়ে গেল আমাদের বায়োলজি এবং সায়েন্সের মেন পোর্শন শেষ। এবং তারপর আছে এনভায়রনমেন্ট সায়েন্স বা পরিবেশবিদ্যা। তার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, যেমন পরিবেশগত উপাদান, পরিবেশ সংক্রান্ত আন্দোলন, সম্মেলন, কমিটি। এগুলো কিন্তু অনেক সময় তোমার দেখবে জিওগ্রাফির মধ্যে অনেক সময় চলে আসে, ঠিক আছে, তো ভালো বিষয়। পরিবেশ দূষণ, পরিবেশগত সম্পদ সংরক্ষণ, যথাযথ ব্যবহার, বিষ্ণু উন্নয়ন, খানিকটা স্ট্র্যাটেজিকের মধ্যেও কিন্তু এগুলো আসে। তারপর এখানে বিবিধতে এটা শেষ হচ্ছে। আর লাস্ট পোর্শন হচ্ছে কম্পিউটার। খুব ভালো বিষয় যে কম্পিউটারকে এখানে আনা হয়েছে, দরকার, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার্স এই প্রসঙ্গে আছে, সেই জন্যই আছে। কম্পিউটারের মধ্যে কী কী বিষয় দেখতে পাচ্ছি? কম্পিউটারের প্রাথমিক ধারণা, কম্পিউটারের প্রগতি, ইনপুট আউটপুট ডিভাইস, মেমোরি, অপারেটিং সিস্টেম, কম্পিউটারের ভাষা, টেকনোলজি, সফটওয়্যার, ইন্টারনেট ও কম্পিউটার সুরক্ষা, অ্যাব্রিভিয়েশন, খুব ভালো বিষয়, সায়েন্স ও টেকনোলজি, বিবিধ, এবং তারপর কিছু অনলাইনে রয়েছে। তো এইভাবে আমাদের কন্টেন্ট শেষ হচ্ছে। প্রেজেন্টেশন কীরকম? তো ইতিহাস যখন শুরু হচ্ছে, যেটা শুরু তার আগে আবারও সেটা একবার এক ঝলক দিয়ে দেওয়া হচ্ছে। এরা ইতিমধ্যে আমরা দেখেছি ইতিমধ্যে কন্টেন্টে বিভিন্ন টপিক অনুযায়ী। যেমন ধরো এটা একটা টপিক, এখান থেকে দেখায় কি আছে। প্রথম টপিক প্রাচীন ভারতের মধ্যে, না প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান স্ল্যাশ সাহিত্যের উপাদান আছে কি না, এ দিয়ে সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই সংক্রান্ত যতগুলো প্রশ্ন তারা মনে হয়েছে দেবে, সব প্রশ্ন দেয়নি, ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি। যতগুলো দিয়েছে ভালো বিষয়। যেমন গ্রুপ ডি লিখেছে, কোন গ্রুপ ডি? এটা RRC হবে গ্রুপ ডি, ঠিক আছে, ভালো বিষয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখবে এক্সপ্লেনেশন যেমন আছে, বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে নেই, সেটা বড় বিষয় নয়। কিন্তু প্রত্যেকটার পাশে কোন পরীক্ষা থেকে সেটা নেওয়া হয়েছে উল্লেখ করা আছে। আচ্ছা, আমি কি একটু জুম করে দেখাবো? বেশ, দেখো তাহলে কি বলছে প্রথম প্রশ্নটা। প্রাচীন ভারতীয় মহাকাব্য ড্যাশ দীর্ঘতম মহাকাব্য হিসাবে পরিচিত এবং এটিকে দীর্ঘতম লিখিত কবিতা হিসেবে বর্ণনা করা হয়। যেমনটা বললাম, RRC গ্রুপ ডিতে প্রশ্ন করা হয়েছিল 19/9/2022-এ। উত্তর কি? উত্তর হচ্ছে মহাভারত, বি। এবং তারপর সেটা ব্যাখ্যাটাও রয়েছে এখানে। মহাভারত মহাকাব্যটি সংস্কৃত ভাষায় লেখা এবং এটি দীর্ঘতম লিখিত কবিতা হিসেবে পরিচিত। ভালো বিষয়। এরকমভাবে বিভিন্ন প্রশ্ন কিন্তু প্রশ্ন তার নিচে ব্যাখ্যা আকারে রয়েছে এবং পাশে দেখবে প্রিভিয়াস ইয়ার্সটা উল্লেখ করা আছে। তো এই যে টপিকটা যেটা এ আছে, আন্ডার ভারতীয় উপদেশ সভ্যতার উপমহাদেশ সভ্যতা বিবর্তনের মধ্যে, এবার যদি এইভাবে আমরা যাই, ধরো এই যে এটা হয়ে গেলে প্রাগৈতিহাসিক যুগ, বি দেখতে পাচ্ছি। তারপর এখান থেকে প্রাগৈতিহাসিক যুগের প্রশ্ন রয়েছে, প্রিহিস্টোরিকভাবে বলতে পারো। কোন প্রাগ ঐতিহাসিক স্থানটিতে ভারতে প্রাচীনতম কুঁড়েঘরের প্রমাণ পাওয়া গিয়েছে? আনসার হচ্ছে পাইসার। 2006 সালের প্রশ্ন, যেমন 2006 সাল থেকে প্রশ্ন আছে, 2008 সালেরও প্রশ্ন আছে, আমি দেখেছি প্রশ্ন আছে, বাট বিষয়টা তোমাদের ইতিমধ্যে উল্লেখ করেছি। অপশন ডি, এটার কিন্তু কোনো যেমন এক্সপ্লেনেশন নেই এখানে। এনিওয়েজ, তারপর ধরো নিম্নের কোন জায়গায় প্রত্নতাত্ত্বিকবিদ 5টি কবরস্থান, বন্য কুকুর এবং একটি হরিণের শিং পুনরুদ্ধার করেন? আনসার হচ্ছে অপশন সি, বুরজাহম। এবং বুরজাহম কোথায় অবস্থিত সেই নিয়ে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, ভালো বিষয়, কোনো সন্দেহ নেই। তো এইভাবে বিভিন্ন প্রশ্ন এখানে রয়েছে। আর এই যে টপিক ওয়াইজ, সাব টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ তো বটেই, সিন্ধু সভ্যতা, এইগুলোই কিন্তু খুব ভালো বিষয়। তো আমার জায়গাটা এটা বলতে গেলে এটাই বলার যে এটা স্কোপ আছে ভবিষ্যতে, যদি এটাকে ভেঙে ভেঙে, যেমন ওয়াইসিটি বের করেছে, কারণ রেলের জায়গাটা অনেক বড়। ওয়াইসিটির 2 দিন আগে আমি একটা ভিডিও করেছি SSCর ওপর, ওই বইটাও কিন্তু এই বইটার মতোই চওড়া প্রায়, কিন্তু ওটা একটা বইতেই 2017 সাল থেকে SSCর প্রশ্নগুলো রয়েছে। কিন্তু তারা মনে করেছেন যে রেলের ক্ষেত্রে সেটা করা সম্ভব নয়, কারণ রেলের প্রশ্ন অনেক বেশি। ইনফ্যাক্ট 14 সাল থেকে আছে, ইনারা 2006 সাল থেকে দাবি করেছেন। তার প্রশ্ন সংখ্যা যেটা উল্লেখ করেছেন সেটা ইটসেলফ কম, যদি 6 সাল থেকেই ধরা যায়। আমি এক্স্যাক্টলি জানি না যে 6 সাল থেকে 14-র মধ্যে কতবার পরীক্ষা হয়েছে, কিন্তু যদি আমি সেটাকে বাদও দিই, 14 থেকেই ধরি যেটা ওয়াইসিটি ধরছে, তাহলে তো এই ফিগারের থেকে বেশি হওয়া উচিত। আর যেটা ফিগার রেখেছে সেটা পর্যন্ত নয়, তাহলে এটাকে তুমি আর কি বলবে? তার উপর পরীক্ষাটা এমনও নয় যে শুধু বাঙালি এক্সক্লুসিভ কোনো পরীক্ষা না, তাহলে বাঙালি ছাত্রগণ দেখো ভেবে। যাই হোক, তো এবার আকবর, এরকম বিভিন্ন বিষয় এখানে রয়েছে। ভিডিওটা আমি এখানেই বন্ধ করতে পারি,
কিন্তু আমার মনে হয় যে আরেকটু দেখিয়ে দেওয়া ভালো তোমাদেরকে বিষয়গুলো। তো তোমরা দেখো, যেমন ধরো ইতিহাস থেকে আরেকটু কন্টিনিউ করি, তারপর আমরা প্রত্যেকটা বিষয় একটু একটু করে যাব। প্রাচীন ভারত দেখলাম, তো তাহলে প্রাচীন ভারতে আরও কয়েকটা দেখি, তারপর না হয় মধ্যযুগ আর অ্যানশিয়েন্ট হয়ে অ্যানশিয়েন্ট বলছে মিডিয়াম মডার্নটা হয়ে দেখাচ্ছি। তো ভক্তিবাদ সুফিবাদ, এখানে ভক্তিবাদ সুফিবাদ এখান থেকে শুরু করেছে তারা, যদি 1 নম্বর এখানে নেই, কারণ এটা জি মানে এটা একটা কন্টিনিউয়াস চলছে, এখান থেকে এত অবধি ভক্তিবাদ সুফিবাদের উপর প্রশ্ন এই বইতে রয়েছে। কিরকম প্রশ্ন রয়েছে তা আমি দেখতে পাচ্ছি, কোন সুফি সম্প্রদায়ের মধ্যে শেখ নাসিরুদ্দিন চিরাগি দিলদি অন্তর্ভুক্ত হন? ঠিক আছে, আরআরবি নর্থ জোন 2009 সালে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। আনসার হচ্ছে এ চিস্তি, এবং সেটা ব্যাখ্যাটা করে দেওয়া আছে, ভালো বিষয়। এটা যেমন একটা প্রশ্ন, তেমনি এটা এএলপি টেকনিশিয়ান একটা প্রশ্ন 18 সালে দেখতে পাচ্ছি। কি জিজ্ঞেস করা হয়েছে? দেশ একজন মুসলিম সন্ত ছিলেন যার জন্য ফতেপুর সিক্রি নির্মাণ করা হয়েছিল। আকবর নির্মাণ করেছিলেন, কার জন্য? শেখ সেলিম চিস্তি, এবং সেটা এখানে উল্লেখ করা আছে। আকবরের নাম কি আছে এখানে? হ্যাঁ আছে, ঠিক আছে, তো ভালোভাবেই রয়েছে। তেমনি একই রকমভাবে এদিকে ধরো বাবর মুঘল সাম্রাজ্য কত বছর বয়সে প্রথম মুঘল সম্রাট বাবর 1494 সালে ফারঘানা রাজ্যের সিংহাসনে বসেন। তোমরা জানো এটা, 12 বছর বয়সে। এটা এনটিপিসি 22 জিজ্ঞেস করা হয়েছিল। তেমনি একই রকমভাবে গ্রুপ ডির প্রশ্ন পরেরটা দেখতে পাচ্ছি, গ্রুপ ডি। এটা যেমন গ্রুপ ডি 18 লিখেছে, এটা গ্রুপ ডি অ্যাকচুয়ালি, আরআরবি গ্রুপ ডি। এটা 12 সালের প্রশ্ন, আর একটা ভালো, ঠিক আছে। কিন্তু লেটেস্ট প্রশ্ন তোমরা আর 5 জন অ্যাসপিরেন্টকে জিজ্ঞেস করবে, লেটেস্ট প্রশ্ন যত থাকবে তত ভালো যে কোনো পরীক্ষার জন্য। তুমি যদি কখনো লেটেস্ট প্রশ্নকে রেখে দিয়ে তার সাথে পুরনো প্রশ্ন অ্যাড করতে পারো তাহলে সেটা তো আরও ভালো, বাট লেটেস্ট প্রশ্ন বাদ দিয়ে নয়। আর লেটেস্ট প্রশ্ন বাদ যাওয়ার একটা সম্ভাবনা তো রয়েছে, যেটা আমি ভিডিওটা শুরু করলাম। ভালো ব্যাপার। এবার একটু ধরো সামনের দিকে যায়। হোম রুল লীগ মানে মডার্নের মধ্যে পড়ছে ও জাতীয়তাবাদী আন্দোলন, কিরকম প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে এখানে বা রয়েছে। যেমন এই প্রশ্নটাই দেখা যাক, প্রথম হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয় দেশ দ্বারা। এটা আরআরবি গ্রুপ ডি 22 জিজ্ঞেস করা হয়েছে। আরআরবি গ্রুপ ডি 22 হয়েছে, আরআরসি হবে আই গেস, তোমরা আমাকে কানেকশন করে দিতে পারো যদি আমি ভুল হই। তো এটা হচ্ছে আনসার হচ্ছে বি বাল গঙ্গাধর তিলক, ঠিক কথা। একই রকমভাবে হোম রুল লীগ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে? অপশান বি অ্যানি বেসেন্ট। বেশ, এবং সেটা নিয়ে ভালোভাবে এখানে এক্সপ্লেনেশন উপরে রয়েছে অনেকটা, দেখতে পাচ্ছ। তারপর এখানে নিম্নলিখিত কোন নেতা কংগ্রেসের চরমপন্থী দলের অন্তর্ভুক্ত? এটা লোকো পাইলট 13 সালের প্রশ্ন, এটার কথা বলছি। তো এখানে যে অপশানগুলো আছে, গোপাল কৃষ্ণ, দাদাভাই নৌরজি, ব্যানার্জি, এস এন ব্যানার্জি, তো অরবিন্দ ঘোষই এখানে কারেক্ট আনসার লাস্ট আসছে, কারণ আর তো সবাই নরমপন্থীর মধ্যে ছিলেন, ঠিক আছে। বেশ, এবার ধরো একই রকমভাবে আরেকটু সামনের দিকে যদি যাই, মাউন্ট ব্যাটেন প্ল্যান ও ভারত বিভাজন খুললো আমার সামনে। কিরকম প্রশ্ন আছে এখানে? নিম্নোক্ত কোন ঘটনা কলকাতা হত্যাকাণ্ড নামে পরিচিত? অপশন আনসার হচ্ছে বি ডিরেক্ট অ্যাকশন 16 ডিসেম্বর 1946, তাই দেওয়াও আছে এখানে, হ্যাঁ দেওয়া আছে, ঠিক আছে। মুসলিম লীগ এটা তারা জানিয়েছিলেন জাস্ট প্রায়রটা, মানে যখন গভর্নমেন্ট ফর্ম করছে, ফার্স্ট গভর্নমেন্ট ফর্ম করছে আন্ডার নেহেরু, তার আগে এটা হয়েছিল, ঠিক আছে। একই রকমভাবে আরও ধরো কোনো প্রশ্ন দেখা যাক, যেমন এটাই ধরো, কে খুদাই খিদমত প্রতিষ্ঠা করেন এবং 1947 সালে ভারত বিভাজনের তীব্র বিরোধিতা করেন? এমন একজন যিনি একজন ভারতরত্ন এবং প্রথম বিদেশি ভারতরত্ন ভারতের, খান আব্দুল গাফফার খান, সেটা উল্লেখ এখানে রয়েছে। বেশ, এবার ধরো ইতিহাস তো অনেক হলো, ভূগোলেই যায়। তো ভূগোল যেখান থেকে শুরু হচ্ছে, আবার একই রকমভাবে সূচিপত্র মেনশন করা আছে, যেটা সামনেও ছিল, ভালো বিষয়।
প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রথম চ্যাপ্টার হচ্ছে দেখতে গেলে মহাবিশ্ব সৌরজগৎ, তার মধ্যে আবার সাব টপিক হচ্ছে মহাবিশ্ব যার ইউনিভার্স। একটা প্রশ্ন দেখা যেতেই পারে। 2 নম্বর প্রশ্নটা দেখি, কোন নক্ষত্রপুঞ্জকে শিকারী বলা হয়? এটা আরআরবি জেই 19 সালের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। আনসার সি হচ্ছে কালপুরুষ, ওরিয়ান। যেমন কোনো এক্সপ্লেনেশন নেই, এক্সপ্লেনেশন থাকলে কি বাকিগুলোর হয়তো উল্লেখ থাকতো বা এনিওয়েজ, বাট ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই এতে। বেশ, একই রকমভাবে আরেকটু সামনের দিকে যাওয়া যাক। বাড়িমণ্ডলে আসছি না, আমি ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যেই শরৎ চলে যায় একবারে। নদী প্রকল্প, রিভার প্রজেক্টস WBCS এর খুব পছন্দের বিষয়। কি বলছে প্রথম প্রশ্নটাই দেখি, নিচের কোন নদীর ওপর বিখ্যাত সর্দার সরোবর বাঁধ রয়েছে? অপশন বি হচ্ছে নর্মদা, একদম সঠিক উত্তর। এটা যেমন 2বার জিজ্ঞেস করা হয়েছে, উল্লেখ আছে, 22 সালেও জিজ্ঞেস করা হয়েছে। আর এটা কি 202 অ্যানশিয়েন্টে চলে গেছে, যাই হোক আলাদা বিষয়। প্রিন্টিং মিস্টেক, তোমরা বুঝতেই পারছো, কোনো সমস্যার বিষয় নয় একদমই। এবং তারপর সুন্দর করে ব্যাখ্যাটা দেওয়া রয়েছে। তারপর এখানে আর একটা প্রশ্ন ধরো দেখে নিই, কোন নদীতে আচ্ছা একই প্রশ্ন, তাহলে এটা পৃথিবীর বৃহত্তম বাঁধগুলির মধ্যে অন্যতম হীরাকুদ বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর ওপর? আনসার হচ্ছে মহানদী। ঠিক আছে, মহানদী তোমার ওড়িশার ওপর দিয়ে গেছে, লেখা আছে কি উড়িষ্যা? এখানে উৎপত্তিটা লেখা আছে, যাই হোক, তো ঠিকই আছে বিষয়টা। এবার ধরো আরেকটু এগিয়ে নিই, কৃষি, এগ্রিকালচার, ভারতের মধ্যেই দেখছি। হ্যাঁ, তো সেখানে এই প্রশ্নটা হচ্ছে, সবুজ বিপ্লব সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এটিতে সব সময়ের সঙ্গে সঙ্গে উৎপাদনের হ্রাসের বিভাজন হয়, তো এটাই সঠিক নয় সেটা বলা হচ্ছে। তোমরা জানো আমাদের এখানে MS স্বামীনাথন, আর অ্যাকচুয়ালি গ্রিন রিভলিউশন হচ্ছে নরম্যান বোরলাক USA-তে শুরু করেছিলেন। বেশ, তারপর আরেকটু দেখি, শিল্প, ইন্ডাস্ট্রিজ। এখানে যদি দেখা যায়, প্রথম প্রশ্নটা দেখি, ভারতের কোন শহর লৌহ ইস্পাত শিল্প উৎপাদনের জন্য পরিচিত নয়? আরআরবি NTPC 13/6/2022 প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে সুরাট, কারণ বাকি ভিলাই বলো, বোকারা বলো আর জামশেদপুর তোমরা কেনা জানবে, সমস্ত ক্ষেত্রে কিন্তু আয়রন স্টিল ইন্ডাস্ট্রি কিন্তু ছিল। ইনফ্যাক্ট জামশেদপুরেই প্রথম সফলভাবে টাটা গ্রুপের আন্ডারে, অর্থাৎ দোরাবজি টাটা, নট জামশেদজি টাটা, অনেক বইতে ভুল দেওয়া থাকে, দোরাবজি টাটা শুরু করেছিলেন। বেশ, লেখা আছে বিষয়টা। তারপর আরো ধরো কিছু প্রশ্ন দেখা যায় যদি, ভূগোল অনেক দেখলাম। এয়ার ট্রান্সপোর্টেশনের মধ্যে আসছে। কি বলছে, ট্রান্সপোর্ট যখন আসলামই, এয়ার কেন, রেলটাই দেখায়, কোথায় রেল কোথায়, একটু সময় দাও। ওয়াটার, এটার মধ্যে রেল থাকবে অ্যাকচুয়ালি, আলাদা করে কি রেলের সড়ক পথ আর রেল ট্রান্সপোর্ট। বেশ, ঠিকই আছে, এরকমই থাকবে বইগুলোতে। ইস্ট ওয়েস্ট করিডোর আসামের শিলচরের সঙ্গে ড্যাশ গুজরাটের কে সংযুক্ত করেছে? পোরবন্দর, যেখানে খুব সম্ভবত গান্ধীজির জন্ম। ঠিক আছে, তারপর রেলের একটা প্রশ্ন চাইছে এখানে, একটু দেখে নিই, দাঁড়াও, এদিকে থাকবে। যেমন ভারতের প্রথম, দাঁড়াও, 36, ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? কলকাতায়। এবং বৃহত্তম রেলপথ যদি দেখা যায় সেটা দিল্লি মেট্রোর মধ্যে পড়ছে। বেশ, নিচের, আচ্ছা এটা দেখিয়ে দিই, নিচের কোন হাইওয়ে রাজস্থানের অধিকাংশ এলাকা জুড়ে আছে? আনসার হচ্ছে অপশন বি NH-15। NH-15 তোমরা অনেক জায়গায় দেখতে পাবে, বইগুলো তো থাকে, সেগুলো উল্লেখ থাকে। এবং এখানেও NH-15 ছাড়াও NH-14 রাজস্থান, এই যে ব্যাখ্যা, এটাকে বলে ব্যাখ্যা, ভালো করে ব্যাখ্যা দিয়েছে। 2021 সালের প্রশ্নটা জিজ্ঞেস করেছিল NTPC RRB, ভালো বিষয়। বেশ বেশ বেশ, এবার বেশি উপর দিকে যায়।
সংবিধানে চলে এসেছি। সংবিধানের একটা চ্যাপ্টার দেখি, আর্টিকেলস, পার্টস অ্যান্ড শেডিউলস, ধারা, অংশ, তফসিল। ভারতীয় সংবিধানে ড্যাশ ড্যাশ, দুটো ড্যাশ দিয়েছে, মানে অ্যাকচুয়ালি তো মিন করছে কারণ দুটো করে আনসার আছে, এবং ড্যাশ তফসিল রয়েছে। আরআরবি গ্রুপ ডি 12 সালের প্রশ্ন, আনসার হচ্ছে সি। তো হ্যাঁ, বর্তমান সময় দেখতে গেলে এটাই হচ্ছে, কারণ সংবিধান শুরু হওয়ার পর থেকে অনেকবার অ্যামেন্ডমেন্ট হয়ে এই জায়গাতে এসেছে। ঠিক আছে, আর ধরো সামনের দিকে যায়, নাগরিকত্ব দেখব, মৌলিক অধিকারও দেখব। নাগরিকত্বতে কি বলছে, নিচে উল্লেখিত কোন পদের নাগরিকত্ব প্রদান বা রদ করার ক্ষমতা রয়েছে, কার রয়েছে আর কি। এটা বেশ 3টে পরীক্ষা, না আরপিএফ, আরপিএসএফ, এসআই, দুটো পরীক্ষায় 2019 সালে জিজ্ঞেস করা হয়েছে। আনসার হচ্ছে ডি, সংসদ অর্থাৎ পার্লামেন্টের। ঠিক আছে, আর এখানে ধরে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, ভারতের সংবিধান অনুসারে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সুরক্ষার নিচে কোন মৌলিক অধিকারের একটি অংশ। আরআরবি গ্রুপ ডি 22 সাল লিখছে আবারও, শিফট 1। তো এটা আমি বারবার করে আরআরবি গ্রুপ ডি লিখছে, আমি শিওর নয়, এটা আরআরসি হয়তো হতে পারে। ঠিক আছে, এনিওয়াইজ, তো এটা আনসার হচ্ছে এ, স্বাধীনতার অধিকার। ঠিক আছে, 19 থেকে 22-এর মধ্যে এটা পড়ে। তোমরা জানো এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট অধিকার কিন্তু পড়ে, যদিও ফান্ডামেন্টাল রাইট পুরোটা ইম্পর্টেন্ট। বেশ, এবার আমরা লোকসভায় চলে আসি। লোকসভার টিআরপি এখন হাইয়েস্ট যাচ্ছে, ইভেন ইউটিউবের মধ্যেও, মানে ইউটিউবেই সবাই দেখি বেশি। লোকসভার মেয়াদ শেষ হওয়ার পূর্বেই রাষ্ট্রপতি কার পরামর্শে লোকসভা ভেঙে দিতে পারেন, মানে 5 ইয়ার্স টার্ম কমপ্লিট হওয়ার আগেই। আনসার হচ্ছে প্রধানমন্ত্রী যদি কখনো বলেন তিনি ভাঙতে পারেন। কত নম্বর ধারা সেটা ব্যাখ্যায় উল্লেখ আছে, এই বিষয়গুলোর জন্য ব্যাখ্যা দরকার, কারণ এই ধারাটার উল্লেখ তো এখানে ছিল না প্রশ্নে, কিন্তু ব্যাখ্যা থেকে যখন আমি পেয়ে গেলাম এই ধারাটা সম্পর্কে আমার এখান থেকে একটা ধারণা হয়ে গেল। এই ধরনের প্রশ্নে আসলেও কিন্তু আমি বলতে পারবো যে মানে ধরো 78 নম্বর ধারা কোন বিষয়ে কথা বলেছে, এই ধরনের প্রশ্ন দিলে সেখানে আমি আনসার করতে পারবো। আরআরবি টিসি এক্সাম দেখতে পাচ্ছি 2008 সালে, কি বলেছে, সাধারণত সংসদে সাধারণ বাজেট পেশ করা হয় কোন মাসে। আনসার হচ্ছে বি, ফেব্রুয়ারি। এবার যেহেতু ফেব্রুয়ারিতে অলরেডি একটা ইন্টারিম বাজেট হয়ে গেছিলো, তাই নতুন করে আবারও কিন্তু এই যে মনসুন সেশন চলছে বাজেট আসলো। বেশ, এদিকে রাজ্যসভা ছিল। পলিটিক্যাল পার্টিস দেখবো এটা, না এটাকে বাদে দিই। অর্থনীতির মধ্যে চলে আসলাম, ন্যাশনাল ইনকাম মেজারমেন্ট, জাতীয় আয় পরিমাপ। কি বলা হচ্ছে, যে প্রশ্নটা জিজ্ঞেস করা হয়েছে এখানে সেটা আরআরবি গ্রুপ ডি সেই 22 লিখছে, শিফট 1। অর্থনীতির আকারের অর্থাৎ সাইজ জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত পরিমাপ কোনটি। এ হচ্ছে জিডিপি, মোট দেশীয় উৎপাদন। দয়া করে এটাকে জিডিপি মনে রাখবে, তোমার কাজে আসবে। ঠিক আছে, এবং সেই নিয়ে ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে, কারণ প্রশ্ন এরকম হয়তো করবে, জিএনপি পুরো নাম কি, নাকি মোট দেশীয় উৎপাদন বলতে কি বোঝো। বেশ, ইকোনমিক প্ল্যানিং অ্যান্ড নীতি আয়োগ, অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি আয়োগ। এরও প্রথম প্রশ্নটাই দেখা যাক। ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল দারিদ্র্য দূরীকরণ, গরিবি হাটাও, বিখ্যাত ডায়লগ। ঠিক আছে, পঞ্চম, হ্যাঁ অপশন বি, হ্যাঁ অপশন সি লিখেছে, এই আমি মনে হচ্ছে ভুল ধরতে পেরেছি, মানে অ্যাকচুয়ালি পঞ্চম ইন্দিরা গান্ধীর সময়, ব্যাখ্যা তো তাই আছে, তো এই নিয়ে কোনো সন্দেহ নেই, জাস্ট অপশানটা এখানে ভুল দিয়েছে, বি হবে। বেশ, ভারতে প্ল্যানিং কমিশনের বদলে গঠিত হয়েছে কোন সংস্থা। তোমরা জানো 2015 সাল থেকে এসছে সেটা নীতি আয়োগ। এটা কবে 2019-এ জিজ্ঞেস করা হয়েছিল এনটিপিসিতে। তারপর একটা ভালো ব্যাখ্যা এখানে রয়েছে, হ্যাঁ এই যে লিখেছে 15, যার 1 জানুয়ারি। বেশ, তারপর আচ্ছা একটু বেশি এগাই, আবার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। তোমাদের আমি অনলাইনেগুলো দেখানো হয়নি না, দাঁড়াও
ওগুলো দেখানো উচিত। ভূগোলের ক্ষেত্রে ছিল, পলিটির ক্ষেত্রে ছিল, আর তোমার সায়েন্সের কেমিস্ট্রি মনে দেখলাম ছিল। একটু দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা যেমন আমরা সংবিধানের ক্ষেত্রে দেখছি, তো সংবিধানের একটা অংশ শেষ হওয়ার পর এরকম অনলাইনার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো অনলাইনারগুলোকে আমরা এমসিকিউ কনসিডার করতে পারি না, কারণ সেগুলো অনলাইনার। তো এইভাবে এখানে রয়েছে, এবং এটা ভালো বিষয়। এটা সবগুলোর ক্ষেত্রে দিতে পারলে ভালো হতো, তবে আমি বলবো ভালো বিষয়। এবং এটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অনলাইনে হয়ে যাওয়ার পরও কিন্তু বিভিন্ন আর্টিকেলসও দেওয়া ছিল। এই যে অনলাইনে এখানে হয়ে যাচ্ছে, বিভিন্ন আর্টিকেলস এখানে দেখতে পাবে, গুরুত্বপূর্ণ ধারা, তো খুব ভালো বিষয়। তো এইভাবে অনলাইনারগুলো রয়েছে আর কি। এবার ধরো আমরা এই যে পলিটির ক্ষেত্রে, ইকোনমিক ক্ষেত্রে অনলাইনার রয়েছে অনেকগুলোই অনলাইনার, ঠিক আছে। তো এটা নিঃসন্দেহে একটা ভালো বিষয়। এই যে এরকম ভাবে রয়েছে, সব ক্ষেত্রে নেই, কন্টেন্টে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে আছে, তো ভালো বিষয়। মানে পাশে দেওয়াও আছে 771 মতো রয়েছে, ভালো বিষয়। সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান অর্থাৎ বা স্ট্র্যাটেজিকের প্রথম বিষয় বা চ্যাপ্টার বলতে পারো শিল্প ও সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার। তার মধ্যে শাস্ত্রীয় ও লোকনৃত্য, ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ডান্সেস। দেখি, গুনফ কোন রাজ্যের একটি বিখ্যাত লোকনৃত্য? আরআরবি এনটিপিসি 19/1/2017 জিজ্ঞেস করেছে। আনসার হচ্ছে বি, বি অর্থাৎ গোয়া, এবং সেই নিয়ে ব্যাখ্যাও দেওয়া আছে, খুব ভালো বিষয়। একই রকম ভাবে ধরো এখানে অনেকগুলো দেখতে পাচ্ছি, তো আমি ভারতরত্ন থেকে শুরু করছি। ভারত সরকার কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? 18 সালে গ্রুপ ডি জিজ্ঞেস করা হয়েছে। কি না, ভারতরত্ন, কারণ ওটা অসামরিক এবং সব থেকে হাইয়েস্ট এটাকে ধরা হয়। 1954 সাল থেকে এটা শুরু হয়েছে। প্রথম বছরই 3 জনকে দেওয়া হয়েছিল, এখন টোটাল 53। এই বছরই 5 জনকে দেওয়া হয়েছে সেটা নিয়ে। দাদা সাহেব ফালকে পুরস্কার, চলো এটা একটা দেখে নেওয়া যাক কি বলছে। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত? তোমরা জানো এটা চলচ্চিত্র, এবং মোস্ট ইম্পর্টেন্ট এই সেক্টরের জন্য। দাদা সাহেব ফালকে যিনি প্রথম প্রডিউসার এবং ডিরেক্টর ইন্ডিয়ার ক্ষেত্রে, যার হাত ধরে ভারতীয় সিনেমা প্রথম দিকে শুরু হয়েছিল। তখন অডিও ছিল না, ইনফ্যাক্ট আলা মারাতো প্রথম অডিও সিনেমা। তো বই ও লেখক, আন্তর্জাতিক বই, ঠিক আছে। দেখি একটা প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন। ফর এক্সাম্পল, নো স্পিন কার আত্মজীবনী? অপশন বি, শেন ওয়ান, ঠিক আছে। জনপ্রিয় মহাকাব্য চন্দ্রকান্ত কে লিখেছেন? অপশন সি, দেবকী নন্দন খত্রী, ঠিক আছে। এবং এই যে ভালোভাবে দিয়েছে বাকি নামগুলোর, এটাই আমি বলছিলাম যে এরকম অন্যদেরও যদি দেওয়া থাকলে বিষয়টা ভালো লাগে। এটা আরআরবি এনটিপিসি স্টেজ 1 2021 জিজ্ঞেস করা হয়েছিল। বেশ 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 বেশ। আরো সামনের দিকে গেলে ট্রেন সম্পর্কিত RLWL এর পুরো নাম কি? এনটিপিসি 2016 সালে জিজ্ঞেস করা হয়েছে। অপশন আছে বি, কি? রিমোট লোকেশন ওয়েটিং লিস্ট। তারপর আমরা যদি পদার্থবিদ্যার মধ্যে চলে আসি, তো প্রথমে কার্যক্ষমতার শক্তি ধরো দেখছি এখানে। আর যেটা বলছিলাম সেই সংক্রান্ত যেগুলো নিউমেরিক্যালস, সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই যে আরআরবি এএলপি টেকনিশিয়ান 18 সালের প্রশ্ন, এটা করে দেওয়া রয়েছে, ভালো বিষয়। বা এটাকে যদি দেখো আরআরবি গ্রুপ ডি, ঠিক আছে, একটা প্রশ্ন কার্যক্ষমতার শক্তি থেকে, সেটা কিন্তু করে দেওয়া আছে, তো ভালো বিষয় এগুলো। তারপর তো প্রশ্ন রয়েছে, ছবিটা দিয়েছে আরআরবি, ভালো বিষয়। ব্যাখ্যাগুলো করা আছে, এগুলো আরআরবি গ্রুপ ডি জেই প্রশ্ন। মানুষের চোখ, তড়িৎ বিজ্ঞান, যেমন এটা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। নিচের কোনটি তড়িৎ দ্বারা সৃষ্ট হয় না? আনসার হচ্ছে ডি, সংকোচনের প্রভাব। 18 সালে জিজ্ঞেস করা হয়েছে।
এবং তার ব্যাখ্যাটা এখানে রয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো থাকার পর আমি একটু তাড়াতাড়ি দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ প্রথমে অনেকটা বকবক করেছি, কিন্তু তোমাদের কাজের বকবক হয়েছে। বেশ, এবার ধরো এই প্রশ্নটাও দেখি। 173, নিউল্যান্ডসের অষ্টক সূত্র অনুসারে প্রকৃতিতে কয়টি মৌল বিদ্যমান? A 56, বা 74 কে আবিষ্কার করেছেন যে প্রতিটি অষ্টম মৌলের বৈশিষ্ট্য প্রথম মৌলের মতো? A নিউল্যান্ডস। তারপর সেগুলো ব্যাখ্যাও রয়েছে, ভালো বিষয়। সংকর ধাতু বা অ্যালয়, ঠিক আছে, নিচের কোন সংকর ধাতুতে টিন থাকে না? এনটিপিসি 2021 প্রশ্ন। আনসার হচ্ছে এ ব্রাস, পিতল বা ব্রাস। ঠিক আছে, পিতল কোন ধাতুর মিশ্রণ? এটা প্রায় জিজ্ঞেস করেন, ডি। বেশ, তারপর রাসায়নিক বিক্রিয়াটা দেখি কি বলছে দাবি। নিচের কোনটির নির্ধারণ করে যে রাসায়নিক বিক্রিয়া ঘটেনি? আনসার আকার পরিবর্তন। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু ব্যাখ্যাটাও বেশ ভালোভাবে দিয়েছে 1 2 3 করে। বেশ, বায়োলজিতে চলে আসলাম। কোষ, কলা ও কোষ বিভাজন, তার মধ্যে সাব টপিক হচ্ছে কোষ ও কোষীয় অঙ্গাণু। কি বলছে এখানে? বর্ণহীন প্লাস্টিডদের কি নামে ডাকা হয়? আনসার হচ্ছে এ লিউকোপ্লাস্টিড, এবং তারপর সেটা ব্যাখ্যা এখানে রয়েছে। বা আর একটা প্রশ্ন, যেমন ধরো 4 নম্বরটায়, ঠিক আছে, কোন রঞ্জকের উপস্থিতির জন্য গাছের পাতার রং সবুজ হয়? এনটিপিসি সিপিটি 1 21 সালে জিজ্ঞেস করা হয়েছে। আনসার হচ্ছে বি ক্লোরোফিল, এবং তারপর সেটা ব্যাখ্যাও আছে, ভালো বিষয়। আরও ধরো এগাচ্ছি আমরা, সংবহনে চলে এসেছি, রক্ত সংক্রান্ত এবং অন্যান্য বিষয় সংক্রান্ত ইনক্লুডিং হরমোনস। বেশ, শরীরে কোথায় রক্তকোষ তৈরি হয়? আনসার হচ্ছে বি বোন ম্যারো। রক্তের যে মানে স্কেলিটনের অনেকগুলো অংশ আছে, তার মধ্যে ভেতরে বোন ম্যারো অংশটা থাকে। যখন মুরগির মাংস চেবাও, ভিতরে যে লাল অংশ দেখতে পাও সেটাই। যাই হোক, নিচের কোনটি রক্তনালিকার ব্যাস পরিবর্তন করতে পারে? সি পেশিকলা, ব্যাখ্যা করে দেওয়া রয়েছে। আর কি দেখায়? পরিবেশ সম্পর্কে চলে আসলাম। ধরো পরিবেশগত সম্পদ সংরক্ষণ ও যথাযথ ব্যবহার। কি বলছে প্রশ্নটা? বলছে নিচের কোনটি পরিবেশ বান্ধব ইকো ফ্রেন্ডলি অনুশীলন? আনসার দিয়েছে সি মাটিতে গর্ত করে শুকনো পাতা ফেলা। একদমই ঠিক কথা, এবং তারপর সেটা ব্যাখ্যাও দেওয়া রয়েছে। বেশ, আর শেষে কম্পিউটারে যদি এখানে আসি, কম্পিউটারের একটা চ্যাপ্টারে দিলাম, ধরো ইনপুট আউটপুট ডিভাইস দেওয়া রয়েছে এখানে। কি বলছে? প্রতি পিক্সেল গভীরতায় 16 বিট সহ একটি কম্পিউটার মনিটরে কয়টি রং পাওয়া যায়? আনসার দিয়েছে হচ্ছে অপশান এ 65,536, আমাদের ব্যাখ্যা করা আছে। এটা আরআরবি এনটিপিসি 21 জিজ্ঞেস করা হয়েছিল। আর একটা প্রশ্ন নেওয়া যেতে পারে, অপারেটিং সিস্টেম থেকেই নিচ্ছি। ধরো প্রথম প্রশ্নটাই কি বলছে? এমএস ওয়ার্ডে কোন অক্ষরের জন্য সর্বাধিক কত ফন্ট সাইজ প্রয়োগ করা যেতে পারে? যেই সিবিটি 2তে জিজ্ঞেস করা হয়েছিল, শিফট 2তে 2019 সালে। আনসার হচ্ছে অপশান ডি 1638। ঠিক আছে, তো এই ভিডিও যেটা ইতিমধ্যেই যথেষ্ট বড় হয়ে গেছে, আমি আর বড় করব না। বাকি যা বলার সেটা দিয়ে শুরু করেছিলাম। তাও তো আমি বলবো রিভিউ আমি করিনি, যেমনটা একটু আগে বলছিলাম, রিভিউ করিনি, আমি বই দেখালামই, কিন্তু যেগুলো এমনি দেখে বলা যায় সেই বিষয়গুলো আমি উল্লেখ করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সঙ্গে আমার আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে। আমার পরবর্তী আগামী ভিডিওতে রেলের অনেক ভিডিও করার ইচ্ছে আছে, সেগুলো আমি করবো, তোমরা দেখতে পাবে। চলো তাহলে।